আফটার রিডিং আফটার রিডিং হোয়াট উইল ইউ ডু, পড়ার পর আপনি কি করবেন। অর্থাৎ এই ডাব্লিউ এইচ কোশ্চেনগুলো কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, তাহলেই কিন্তু কথা বলাটা সহজ হবে। ইসরাত জাহান মিম আপা, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? ওকে, আই অ্যাম অলসো ফাইন অ্যান্ড ইয়াসিন ভাইয়া ইজ অলসো ফাইন। থ্যাংক ইউ ফর জয়নিং দ্য ক্লাস। আর ইউ রেডি টু অ্যাটেন্ড দ্য ক্লাস, টু গোয়িং অন দ্য ক্লাস? ওকে, থ্যাংক ইউ। তো আজকে আমরা প্রথমে প্রেপোজিশন নিয়ে একটু দেখব। প্রেপোজিশনের ব্যবহারটা খুব বিশাল। তারপরে আমরা কথা বলার জন্য প্র্যাকটিক্যাল যে জায়গাগুলো প্রয়োজন হয়, দেখেন মোবাইল ফোন নিয়ে আমি একটা আর্টিকেল এখানে লিখেছি। মোবাইল ফোন। আচ্ছা, এটা একটু পড়ে ফেলেন তো ইয়াসিন ভাইয়া। মোবাইল ফোনের একটা লিখেছি, মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। পড়েন। Okay. ওকে। Mobile phone is one of the wonders of modern সায়েন্স, science. হ্যাঁ সায়েন্স। It, হুম। it has had a new ডিমেনশন, dimension, ডিমেনশন, হ্যাঁ ডিমেনশন। হুম। টু আওয়ার। dimension হুম। to our and to the communication systems, হুম। but it can be used by someone new, right? হুম। A develop এটা স্যার কি জানি কোনটা বলেন? নিউ রাইট এ ডায়লগ বিটুইন। dialogue হুম। dialogue between you and your friend Russell হুম। Russell হুম। Russell on the রাহেল অর রাহেলা, রাহেল অথবা রাহেলা অন দা ম্যারিডস। marriage and uh, এটা কি জানি ডিমেরিটস demerits of using mobile phone. অফ ইউজিং মোবাইল ফোন। দেখেন বিষয়টা হচ্ছে, বলছে যে মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। বাংলা যদি ইংরেজি সেন্টেন্স পড়ে তার বাংলা করা শিখতে হবে। হ্যাঁ দেখেন, আপনাদের শিখাই দিয়ে এরপরে আপনারা করবেন। মিমাপু ভালোভাবে লক্ষ্য করেন, আমাদেরকে ইংরেজি থেকে বাংলা করতে হবে, বাংলা থেকে ইংরেজি করতে হবে, বিষয়টা মনে রাখবেন। হ্যাঁ, শুধু আমরা একটা জায়গায় স্থির থাকবো না, এটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমরা যদি ইংরেজি থেকে বাংলা না করতে পারি তাহলে কিন্তু আমরা আগাইতে পারবো না। এখানে আপনি যে লাইনগুলো পড়লেন এর বাংলা যদি না জানা যায় তাহলে পড়ে কি কোনো মানে হলো বলেন? আমরা বাঙালি মানুষ, তাই না? আমাদের অবশ্যই বাংলা করার ক্ষমতা থাকতে হবে। বলছে কি প্রথম লাইনটা, মোবাইল ফোন ইজ অন অফ দা, কি বলেছি? মোবাইল ফোন ইজ অন অফ দা মোবাইল ফোন ইজ অন অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর সৃষ্টি বা বিস্ময় হচ্ছে মোবাইল ফোন। আসলেই দেখেন, আধুনিক বিজ্ঞানের বিস্ময় এই যে ইয়াসিন ভাইয়া সেই সুদূর মালয়েশিয়া বা সৌদি আরব থেকে ক্লাস করছেন, আপনি নোয়াখালী থেকে ক্লাস করছেন, আরেকজন কুমিল্লা থেকে, একজন খুলনা থেকে। তো এটা কিসের দ্বারাই সম্ভব হয়েছে? দেখেন অনেকে কিন্তু মোবাইল ফোনে ক্লাস করে আমাদের ক্লাসগুলো, আবার অনেকে ল্যাপটপ বা ডেস্কটপেও করে। তো এই যে মোবাইল ফোন বলছে ওন্ডার্স, ওন্ডার্স মানে বিস্ময়। কিসের বিস্ময়? অফ মডার্ন সায়েন্স। এই দেখেন এই অপের ব্যবহারটা আমি আজকে শিখাবো। এই অপটাকে এখানে কি বলে বলতে পারবেন? এই অফ হচ্ছে এখানে প্রেপোজিশন। কি হবে বলেন? প্রিপোজিশন। ইন টু, বাই, হ্যাঁ, ইন টু, বাই, ফর, ফ্রম, এগুলো হচ্ছে সব অপের ব্যবহার। হ্যাঁ, প্রেপোজিশনের ব্যবহার, সরি। এই প্রেপোজিশনটা আমাদেরকে ভালো করে শিখতে হবে। প্রেপোজিশন না জানলে দেখবেন প্রেপোজিশনকে বলা হয় ভাষার অলংকার। একটা মানুষ, একটা মেয়ে যখন দেখবেন সে বিভিন্ন অলংকারে পরে, অলংকারে সুসজ্জিত হয়, তখন কিন্তু তার চেহারার লাবণ্য একটু বেড়ে যায়। অর্থাৎ প্রেপোজিশন যেমন, এখানে আমি যদি একটা বাক্য বলি, দেখেন আমি একটা বাক্য লিখলাম এখানে। লিখলাম কি? আই গো টু স্কুল। আই, তারপর লিখলাম জি, ও গো, তারপর লিখলাম টু, আই গো স্কুল। আমি যদি এমন লিখি আই গো, SCHEL, আমি বাক্যটা কি লিখেছি? আই গো স্কুল। দেখেন এখানে আমি কোনো প্রেপোজিশন ব্যবহার করিনি, না করে লিখলাম কি লিখেছি? আই গো স্কুল। আর পরে আমি আরো একটা বাক্য লিখলাম, আই গো, তারপর লিখলাম টু স্কুল, SCHEL, কি লিখলাম?
আই গো টু স্কুল, দেখেন এখানে শুধু একটা অতিরিক্ত প্রেপোজিশন দিয়েছি, দেখেন কত সুন্দর একটা অলংকারের মতো সজ্জিত হয়েছে, আই গো টু স্কুল। আর যখন বললাম আই গো স্কুল, এই বাক্যটা বললে নিজের মনের থেকেই সাড়া দিচ্ছে যে এই বাক্যে কি যেন বাদ পড়ে যাচ্ছে। কি মনে হয় না? আই গো স্কুল, এটা কি ভালো বাক্য হলো? হলো না। তো এখানে কি করতে হবে? হ্যাঁ বলেন। এখানে হচ্ছে, হ্যাঁ এখানে একটা টু যোগ করতে হবে। হ্যাঁ, আই গো টু স্কুল। এখানেও দেখেন আমি যদি বাক্যটা এইভাবে বলতাম, এই যে দুইটা প্রিপোজিশন রয়েছে, এই দুটো প্রিপোজিশন আমি বাদ দিয়ে দিলাম এই বাক্যে, কেমন শোনা যায় শোনেন। মোবাইল ফোন ইজ অন দ্য ওন্ডার্স মডার্ন সায়েন্স, দুইটা অফ আমি বাদ দিয়ে দিয়েছি। তাহলে কিন্তু দেখবেন একটু খোলা খোলা লাগছে বিষয়টা, তাই না? মোবাইল ফোন ইজ অন দ্য ওন্ডার্স বলেছি, এটা হবে মোবাইল ফোন ইজ অন অফ দ্য ওন্ডার্স অফ মডার্ন সায়েন্স। অফ মানে হচ্ছে র বা এর, অফ মানে হচ্ছে র বা এর। ওন্ডার্স অফ মডার্ন সায়েন্স, ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডিমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম, বাট ইট ক্যান বি মিসইউজড বাই সামন। নাও রাইট আ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, এখন একটা ডায়লগ লেখো। ডায়লগ মানে হচ্ছে কথোপকথন, ডায়লগ মানে হচ্ছে সংলাপ বা কথোপকথন। এখন একটা ডায়লগ লিখো তুমি এবং তোমার বন্ধু, তোমার বন্ধুর নাম হচ্ছে, তোমার নাম রাহেল আর তোমার বন্ধুর নাম রাহেলা, অন দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোনের যে মেরিটস সুবিধাগুলো রয়েছে অ্যান্ড ডিমেরিটস যে অসুবিধাগুলো রয়েছে, এর উপরে এখন একটা ডায়লগ লিখতে হবে তুমি এবং তোমার বন্ধুর ভিতরে। হ্যাঁ, তোমার নামও দিয়েছে, বন্ধুর নামও দিয়েছে। আচ্ছা দেখেন এখানে লিখছে, প্রথমে কি বলছে, হাই রাহেল, হাউ আর ইউ? রাহেল তুমি কেমন আছো? রাহেল বলছে, আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ? হোয়াট অ্যাবাউট ইউ শব্দের অর্থ কি? হোয়াট অ্যাবাউট ইউ অর্থাৎ তোমার সংবাদ কি? কেমন? হ্যাঁ, তুমি কেমন আছো, আই অ্যাম ফাইন। হোয়াট অ্যাবাউট ইউ, তুমি কেমন আছো বা তোমার কি খবর? হট মানে হচ্ছে কি, হট মানে কি বলেছিলাম বলেন? হট শব্দের অর্থ হচ্ছে কি। হ্যাঁ, কি? এগুলো একটু মনে রাখবেন, কথা বলবেন। এখানে দেখেন কি বলছে, আই অ্যাম ফাইন, ইউ নো আই হ্যাভ বট এ নিউ মোবাইল ফোন ইয়েস্টারডে, হেয়ার ইট ইজ। রাহেলা বলছে যে আমি ভালো আছি, আমি গতকাল, ইউ নো দ্যাট। হুম, এই লাইনটার অর্থ কি বলেন তো? এই লাইনটার অর্থ পড়েন তো, বলছে যে ইউ আই অ্যাম ফাইন টু, না প্রথম লাইনটা বলেন, আই অ্যাম ফাইন টু, এর অর্থ হচ্ছে আমিও ভালো আছি। হুম হুম। নিউ মোবাইল ফোন ইয়েস্টারডে, তুমি জানো আমি গতকাল একটা নতুন মোবাইল ফোন কিনেছি। কিনেছি, তাহলে কিনেছি বললে কোন টেন্স হয় বলেন তো? সে ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা তো 100% ভুল বলেছেন। ইয়াসিন ভাইয়া বলেন। প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ধন্যবাদ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিনিয়াছি, অর্থাৎ আমি গতকাল কিনিয়াছি। কিন্তু মিমাফা বলেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শুনতে কেমন শোনা যায়? আমি ভাত খাচ্ছি, সেই স্কুলে যাচ্ছে, মিম চিঠি লিখছে, মিম রান্না করছে। এগুলো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এতদিন পরে এসে এরকম বললে হবে? টেন্সটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষার প্রাণ বলা হচ্ছে টেন্সটাকে, ঠিক আছে? ও তো কি বললাম, এখানে বলছে যে, তারপর দেখেন কথা বলার সময় আনমিউট করবেন, কথা বলা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে মিউট করবেন। হ্যাঁ হ্যাঁ, কই দেয়ার ইট ইজ, ও হেয়ার ইট ইজ, হেয়ার মানে এখানে। হ্যাঁ, দেখেন হেয়ার ইট ইজ, হেয়ার শব্দের অর্থ হচ্ছে এখানে। বললো যে সেই মোবাইলটা এই যে এখানে, এই নাও তুমি দেখো, হেয়ার ইট ইজ এর অর্থ এই যে মোবাইলটি এখানে, হেয়ার মানে এখানে, ইট মানে ইহা, ইহা মানে ওই মোবাইলটাকে বোঝাচ্ছে ইট দ্বারা, আর ইজটা হচ্ছে ভার্ব, হেয়ার ইট ইজ। হ্যাঁ, রাহেলা তার রাহেলকে দেখাচ্ছে, এই নাও সেই মোবাইল, হেয়ার ইট ইজ। হ্যাঁ, এখানে ইজ লাস্টে বসলো কেন? এই হয়, এই হয় মোবাইলটি, হেয়ার ইজ ইট, এটা না বলে এখানে প্রথমে ব্যবহার করা হয়েছে অ্যাডভার্ব হেয়ার। কালকে পড়িয়েছিলাম মনে আছে, এখানে হেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। কি বললাম বলেন? অ্যাডভার্ব অফ প্লেস। মনে রাখবেন, আমি খুব ভালোভাবে অ্যাডভার্ব শিখিয়েছিলাম তো। এই হেয়ার মানে এখানে একটা জায়গা বোঝাচ্ছে, তাহলে এটা কিন্তু এখানে অ্যাডভার্ব অফ প্লেস। কি হবে? অ্যাডভার্ব অফ প্লেস, হেয়ার ইট ইজ। আচ্ছা, এরপরে সাবজেক্ট বসেছে, ভার্বটা শেষে চলে গেছে। এই যে এখানে দেখেন, এক্সক্লামেটরি সেন্টেন্স যদি কখনো হয়, সেখানেও কিন্তু ভার্বটা শেষে চলে যায়। যেমন গাছের ডালে একটা পাখি বসে রয়েছে। হুম,
আপনাদের কথা বলার সঙ্গে সঙ্গে মিউট করবেন, আবার কথা বলার প্রয়োজন হলে আনমিউট করবেন, তাহলে দেখবেন কোনো বাজে সাউন্ড আসবে না। কি বলছি আমি এখানে? গাছের ডালে একটা পাখি বসে রয়েছে, হ্যাঁ, আপনি দেখে বলছেন ওয়াও, কি সুন্দর একটা পাখি। তাহলে এটা বললেন যে ওয়াও, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। এখানে দেখেন এই যে ইট ইজ, এই বাক্যে একটি মাত্র ভার্ব আছে ইজ, সেই ভার্বটা কিন্তু একেবারে বাক্যের শেষে চলে গিয়েছে। হুম, হাউ নাইস দ্য সিনারি ইজ, হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ, সিনারিটা কতই না সুন্দর, সিনারিটা কতই না সুন্দর। তাহলে এই যে কতই না সুন্দর, দেখেন এক্সক্লামেটরি সেন্টেন্সে ভার্বটা শেষে চলে যায়। ঠিক তাই, তারপর বলছে রাহেল বলছে নাইস, ভেরি নাইস, বাহ মোবাইলটা তো সুন্দর, খুব সুন্দর। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মোবাইল ফোন, এইটুকের বাংলা কি হবে? আমাদেরকে ইংলিশ থেকে বাংলা করা শিখতে হবে এখন থেকে, বলেন এটা। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মোবাইল ফোন? এই মোবাইল সম্পর্কে হ্যাঁ বলেন। বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক, দেখেন হোয়াট মানে হচ্ছে কি, হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি চিন্তা করো, অ্যাবাউট মোবাইল ফোন, মোবাইল ফোন সম্পর্কে তুমি কি চিন্তা করো, বা তোমার চিন্তা ভাবনা কি মোবাইল ফোন সম্পর্কে একটু বেশি বর্ণনা করতে হবে। এটা কে বলছে? রাহেল বলছে রাহেলাকে যে তুমি তো মোবাইল ফোন কিনেছো রাহেলা, তো মোবাইল ফোন সম্পর্কে তোমার ধারণা কি। দেখেন এখানে এইবার তার উত্তরটা দিচ্ছে, এটা কিন্তু ডায়লগ আকারে আমরা একটা মানে ক্লাস সাজিয়েছি। রাহেল এবং রাহেলার ভিতরে, রাহেলা মোবাইল কিনে আনছে, তার পাশের বাড়ি বন্ধু রাহেলকে ডেকে নিয়ে আসছে যে রাহেল, আমাদের বাড়িতে আসো, দেখে যাও আমি একটা মোবাইল ফোন কিনেছি। কথার কি বুঝতে পারছেন? দুই বন্ধুর ভিতরে কনভারসেশন। তো এটা মিম আপু একটু পড়েন, নাও এ ডেজ মোবাইল ফোন ইজ আ ভেরি এসেনশিয়াল ডিভাইস। হুম, এখান থেকে এইবার শোনেন, শুধু পড়লে হবে না প্লিজ, শুধু পড়লে হবে না, এই লাইনটা আপনি পুরাপুরি পড়লেন এই পর্যন্ত। হুম, এই পর্যন্ত আপনি পড়ছেন, দেখেন আমি একটু কালার করে দেই। আপনি এই পর্যন্ত হচ্ছে বাক্যটা ডিভাইস পর্যন্ত। কি, নাওএডেজ মোবাইল ফোন ইজ আ ভেরি এসেনশিয়াল ডিভাইস, এই পর্যন্ত পড়ে এর বাংলাটা আমাদেরকে একটু করার চেষ্টা করতে হবে। নাওএডেজ বর্তমানে, মোবাইল ফোন ইজ মোবাইল ফোন হয়, আ ভেরি এসেনশিয়াল ডিভাইস বর্তমানে মোবাইল ফোন হয় খুব প্রয়োজনীয় একটা ডিভাইস, এসেনশিয়াল মানে হচ্ছে প্রয়োজনীয়। হুম, এইভাবে বাক্যটা করতে হবে যে বর্তমানে মোবাইল ফোন খুব প্রয়োজনীয় একটা ডিভাইস, ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডিমেনশন। dimension to our way of life and to the communication system. টু দ্য কমিউনিকেশন সিস্টেম, আমরা সি কে ক বলবো না খ বলবো, কমিউনিকেশন সিস্টেম, তাহলে এর বাংলা অর্থ কি দাঁড়ায়? ইট হ্যাজ অ্যাডেড এ নিউ ডিমেনশন, পড়েন, ইট হ্যাজ It, অ্যাডেড। it has added a new dimension to our era of life and to the communication system. একটি নতুন ডিমেনশন। আমি একটা সুন্দর একটা সিস্টেম বলে দেয়, একটা বড় বাক্য অনেক লম্বা, তাই না, প্রায় 1 কিলোমিটার লম্বা। এখন এই বাক্যটাকে যখন আপনি বাংলায় অনুবাদ করে বলতে যাইবেন, তখন ছোট ছোট পার্ট পার্ট করে নিতে হবে। আমাকে বোঝা যায়? ছোট ছোট কি করতে হবে? পার্ট পার্ট করতে হবে, হ্যাঁ, তাহলে দেখবেন আপনার কাছে অনেক সহজ হবে। ইট হ্যাজ অ্যাডেড, এটা যোগ করিয়াছে, এটা মানে কি মোবাইল ফোন। এ নিউ ডিমেনশন, একটা নতুন দিগন্ত, ডিমেনশন মানে হচ্ছে দিগন্ত, হ্যাঁ। দেখেন কিভাবে নতুন ওয়ার্ড মুখস্থ করতে হয়, আমি একটু সিস্টেমটা বলে দেই। আমরা কিন্তু কথা বলতে গেলে এই যে ডিমেনশন অর্থ কিন্তু আমরা পারি না, তাই না? তো আমি কিন্তু বলে দিয়েছি যে ডিমেনশন অর্থ দিগন্ত বা দিক। হুম, তো এই যে দেখেন এই প্যাসেজটা পড়তে গিয়ে এখানে 5টা সেন্টেন্স, 5টা লাইন রয়েছে, 1 2 3 4 5, 5টা লাইন। তো এই 5টা লাইন পড়তে গিয়ে আপনার সামনে 3টা বা 4টা অজানা শব্দ এসে গেল। যদি ইংরেজি শিখতে হয় তাহলে এই 5টা অজানা শব্দ বা 3টা অজানা শব্দ, যেগুলো আপনি এই সেন্টেন্সের ভিতরের থেকে জানেন না, এই যে 5টা লাইনের একটা প্যাসেজ, হুম, এইখান থেকে ওই 3টা বা 5টা তাৎক্ষণিকভাবে আপনাকে খাতায় লিখে ফেলতে হবে। ইংরেজি লিখতে হবে, তার উচ্চারণ, ইংরেজি লিখতে হবে, তার উচ্চারণ লিখতে হবে, তার বাংলা শব্দার্থ লিখতে হবে। লিখে ওইটা আপনি মুখস্থ করে ফেলবেন, তাহলে দেখবেন আপনার কিন্তু ইংরেজির প্রচুর পরিমাণে শব্দ মুখস্থ হয়ে গেছে, অজানা শব্দ।
আমি কিন্তু ওইভাবে মুখস্থ করেছি। এমনি ডিকশনারি দেখে দেখে আপনি আজকে মনে করেন অবসর সময়ে ডিকশনারিটা নিয়ে খুলে বসে আছেন, আপনি এক এক পৃষ্ঠা করে মুখস্থ করতেছেন, কিন্তু ওইভাবে মুখস্থ করে আপনি বেশি দূরে ওইভাবে মুখস্থ করে বেশি দূরে আগানো যায় না। আপনি 2-3 পৃষ্ঠা মুখস্থ করবেন ডিকশনারির, এইবার দেখবেন পিছনের গুলো আস্তে 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 সব ভুলে যাচ্ছেন। মুখস্থ করার সিস্টেমটাকে আমি বুঝাতে পেরেছি? স্যার। তাহলে এই যে মনে করেন এখানে ডিমেনশন আপনি জানেন না, তাহলে আমি তো বলে দিলাম এই ডিমেনশনটা এক্ষুনি এই মুহূর্তে আপনাকে খাতায় লিখে ফেলতে হবে। লিখে এর বাংলা লিখতে হবে এবং উচ্চারণটাও লিখে রাখবেন, ডিমেনশন। তাহলে কি হলো দেখেন, ইট হ্যাজ অ্যাডেড এ নিউ ডিমেনশন, এটা একটা নতুন দিগন্তের উন্মোচন করেছে, সূচনা করেছে, টু আওয়ার ওয়ে অফ লাইফ, আমাদের জীবনের পথে। ওয়ে মানে হচ্ছে পথ, ওয়ে মানে পথ, আবার PATH প্যাথ মানেও কিন্তু পথ। ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম, আমাদের যোগাযোগের ক্ষেত্রে এবং আমাদের জীবনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছে। আসলে সত্যই দেখেন, এখানে ইয়াসিন ভাই বিদেশে থাকে, মিমাপুর হাজব্যান্ড বিদেশ থাকে, কি করছেন আপনি তাদের সাথে কথা বলছেন কিসের মাধ্যমে? আগে কিন্তু যখন মোবাইল ফোন ছিল না তখন চিঠি লিখতে হতো, আর বিদেশে চিঠি যাইতে গেলে বিদেশে চিঠি যেত 2 মাস 3 মাস লেগে যেত, আবার সে লিখবে। হ্যাঁ, আবার আপনার সেই লোক সেই চিঠিটা পাবে, সে পড়বে, সে আপনার কাছে চিঠি লিখবে, আবার 1-2 মাস লেগে যাবে। অর্থাৎ আমরা যখন এখন যেমন সেকেন্ডের ভিতরে হ্যালো বলছি, এই হ্যালোটুক বলতে গেলে প্রাচীনকালে আরও অনেক আগে তখন 6 মাস লেগে যেত। কারণ আপনি হ্যালো বলে চিঠিতে লিখে দিচ্ছেন, আর সেও আপনাকে চিঠি পড়ে চিঠির উত্তর দিবে, মাঝখানে 6 মাস সময় লেগে যাবে। কোথায় 6 মাস আর কোথায় 1 সেকেন্ড। আসলেই কিন্তু এখানে সুন্দর একটা কথা বলেছে কি, ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডিমেনশন। তার আগে যে কথাটা বলেছিল, এই যে বলছে যে, কোথায় গেল যেন, এই যে মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়কর সৃষ্টি মোবাইল ফোন। আসলে তাই, অনেক বিস্ময়কর সৃষ্টি আছে, যেমন এই যে অ্যারোপ্লেন, তারপর রয়েছে চিকিৎসা বিজ্ঞানের অনেক ইনস্ট্রুমেন্টস, কিন্তু তার ভিতরেও সব থেকে মোবাইল ফোন এরকম। আচ্ছা, পরের সেন্টেন্স এখান থেকে পড়েন, উই ক্যান কমিউনিকেট, কার পাশে শব্দ হচ্ছে একটু মিউট করে রাখবেন, কথা বলার সময় আনমিউট করবেন। উই ক্যান কমিউনিকেট উইথ, Communicate with the whole world in the shortest possible time thought. সুন্দর, ভালো উচ্চারণ, হ্যাঁ। বলছে যে উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড, হ্যাঁ এইটুকের এই হোল ওয়ার্ল্ড পর্যন্ত আপনি একটা ভাগ করে ফেললেন। এই পর্যন্ত একটা ভাগ হয়ে গেল, এইটুকের অর্থ বলতে আমি বলেছি না যে ভাগ করে করে পড়বেন। কি বলছে, উই ক্যান আমরা পারি, ক্যান মানে কি পারা, দেখেন কত সহজ বাংলা থেকে ইংরেজি থেকে বাংলা করা। উই ক্যান কমিউনিকেট আমরা যোগাযোগ করতে পারি, উইথ দ্য হোল ওয়ার্ল্ড সমগ্র পৃথিবীর সাথে, ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম থ্রু ইট খুব অল্প সময়ের ভিতরে, এটার মধ্য দিয়ে, এটার দ্বারা, থ্রু ইট মানে কি এটার দ্বারা। হুম অর্থাৎ এই মোবাইল ফোনের দ্বারা আমরা সমগ্র বিশ্বের সাথে অল্প সময়ের ভিতরে, এটা থট ইজ না? না এটা টাইম থ্রো ইট, থ্রো THROUGH, আরেকটা রয়েছে দো, বানানটা একই রকম শুনতে, THOUGH, সেটা হচ্ছে দো। আর এখানে দেখেন একটা আর আছে, THROUGH। আচ্ছা, তারপরেরটা পড়েন। না জি। হুম। পরের সেন্টেন্স কি বলছে? হ্যাঁ, ইয়াসিন ভাইয়া পড়েন, ইউজিং আ মোবাইল ফোন, Okay. A mobile phone we can take. এটুকু পড়ো, using a mobile phone. ইউজিং এ মোবাইল ফোন, ওয়েট এ বিট, দেয়ার ইজ লোডশেডিং ইন মাই হোম। ওকে।
ওকে। হুম, তাহলে পড়েন কি বলছে যে Wait a bit more. হ্যাঁ ইউজিং, Using mobile, হ্যাঁ ইউজিং এ মোবাইল ফোন উই ক্যান টেক, using mobile phone. হুম, উই ক্যান, এইটুকু স্যার, আগে এইটুকু বাংলা বলি। বলেন। ইউজিং এ মোবাইল ফোন, হুম এখানে ওইগুলো মোবাইল ফোনটি মোবাইল ব্যবহার করে না। হুম হুম, ঠিক ঠিক, একটি মোবাইল মোবাইল ব্যবহারের ব্যবহার করে মাধ্যমে বা মোবাইল ব্যবহার করে। হুম হইলো উই ক্যান টেক, তারপরে ফটোগ্রাফ, হুম এইটুকু বাংলা হইতাছিল। আহ, এইটুকুর বাংলা আমরা ছবি তুলতে, ফটোগ্রাফ তো ছবি তুলতে। হুম হুম, বলেন। দেখেন আমি ছোট ছোট করে ভেঙে দেই, ছবি তুলতে ইউজিং, পারি। হ্যাঁ আমি একটু ভেঙে ভেঙে বলি। ইউজিং এ মোবাইল ফোন, ইউজিং এ মোবাইল ফোন এইটুকের অর্থ কি হবে? একটা মোবাইল ফোন ব্যবহার করার মাধ্যমে বা ব্যবহার করার দ্বারা বা মোবাইল ফোন ব্যবহার করিয়া উই ক্যান টেক ফটোগ্রাফস, উই ক্যান টেক ফটোগ্রাফস, আমরা ছবি তুলতে পারি, ভিডিও ভিডিও দেখতে পারি, অ্যান্ড এনজয় মিউজিক, অ্যান্ড এনজয় মিউজিক, এবং আমরা মিউজিক উপভোগ করতে পারি, অর্থাৎ আমরা গান শুনতে পারি। মিউজিক মানে এখানে কি হবে? গান। তাহলে আমরা মোবাইল ফোন ব্যবহার করে আমরা কি কি করতে পারি? ছবি তুলতে পারি, ভিডিও দেখতে পারি, গান শুনতে পারি। কিন্তু না, এখন মোবাইল ফোনের হাজার হাজার লক্ষ লক্ষ ব্যবহার, তাই না? তো দেখেন আমি অনেকটা সময় এর পিছনে ব্যয় করলাম, তো এইভাবে কিন্তু এই বাক্যগুলো আপনাদের দেখে দেখে ইংরেজি পড়ে তার সেখান থেকে বাংলা করতে হবে। বলছে রাইট ইউ আর, এনিথিং এলস? রাহেল বলছে রাইট ইউ আর, হ্যাঁ তুমি ঠিক বলেছো। এনিথিং এলস, আর কি কিছু আমরা করি মোবাইল ফোন ব্যবহার করে? আচ্ছা, তারপর এটা কে বলছে? রাহেল। রাহেলা বলছে মোর ওভার মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম। কি বলছে? মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম, অর্থাৎ কাউকে মেসেজ, দেখবেন যখন প্রথম মোবাইল ফোন বেরিয়েছিল তখন আমরা অনেককে খুদে বার্তা পাঠাতাম, শর্ট মেসেজ, তুমি এখন কোথায় আছো, তাই না? যেটা আমরা এখন মেসেঞ্জারে লিখি, চ্যাট করি যেটাকে বলা হয়। তো বলছে মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম হ্যাভ বিন ইনক্লুডেড ইন ইট, অর্থাৎ এই মেসেজ পাঠানো এবং ইন্টারনেট ব্যবহার করা এখন এইটার ভিতরে যুক্ত হয়েছে। কোনটার ভিতরে? এই মোবাইল ফোনের ভিতরে। হুম, তো দেখেন এই ডায়লগগুলো আপনারা পড়বেন, অনেক সুন্দর সহজ সহজ কথা, এগুলো আপনি পারবেন। হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, এই যে এই সেন্টেন্সটার অর্থ কি? হট মানে হচ্ছে কি, হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, তুমি কি চিন্তা করছো? নাও এ ডেজ সাম পিপল কমিট ক্রাইম ইউজিং মোবাইল ফোন, ইট হ্যাজ বিকাম অ্যান ইজি ওয়ে অফ টেস্টিং, টিচিং সিস্টেম বা টিচিং গার্ল, সরি, অর্থাৎ এইটা ব্যবহার করে কিন্তু টিজ মানে হচ্ছে বিরক্ত করা। হুম, তো দেখেন এইভাবে, হুম, এই সেন্টেন্সগুলো আপনারা বাংলা থেকে ইংরেজিতে আর ইংরেজি থেকে বাংলায় মিনিং করার চেষ্টা করবেন। আচ্ছা, এখন আমি একটু বিষয়টা দেখাই, ওটা না, জাস্ট ওয়েট। ও, তার আগে আমরা একটু ট্রান্সলেশনগুলো দেখে আসি, দেখি আমাদের কতটা মনে আছে। একটু হয়ে যাক, এখান থেকে করি, দেখেন। সে মাছ ধরিতে থাকবে, আমরা ফিউচার টেন্স নিয়ে এখানে কথা বলবো। হুম, প্রথমে কে বলবেন? সে মাছ ধরিতে থাকবে, চারটা করে বলতে হবে, এক দুই তিন চার, এই চারটা বলেন। হুম হুম, ইয়াসিন ভাইয়া পারবেন? টেন্স তো আপনারা সবাই ভালো পারেন। ও, ইয়াসিন ভাইয়ের একটা বাড়ির কাজ দিয়েছেন, হ্যাঁ আমরা এটা একটা দেখি। বাড়ির কাজটা ছিল হচ্ছে, জাস্ট ওয়েট, এটা, ওকে, এখানে আপনি করেছেন রনি স্কুলে যায় নাই, রনি ডিড নট গো টু স্কুল, সুন্দর। তুমি ভাত খেয়েছিলে, ইউ হ্যাড ইটেন রাইস, পাস্ট পারফেক্টে করেছেন, সুন্দর। তারা ফুটবল খেলেছিল, দে হ্যাড প্লেড ফুটবল, বাহ। লাবণী গান গেয়েছিল, লাবণী হ্যাড সাং এ সং। বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন, ফাদার হ্যাড গিভেন মি গুড অ্যাডভাইস। এটা যদি পাস্ট ইনডেফিনিটে করেন, পাস্ট ইনডেফিনিট এই পাঁচ নাম্বার কি হবে বলেন তো? বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন, পাস্ট ইনডেফিনিটে করলে কি হয় বলেন? ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টে, হুম, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টে বললে বাবা, ফাদার ইজ, ফাদার ইজ গিভিং মি গুড সাজেশন। না, দেখেন বাবা আমাকে ভালো উপদেশ, এক মিনিট, হ্যাঁ,
ফাদার মানে বাবা, ফাদার এই যে কোন টেন্সে বলেছি, দিয়েছিলেন, কি বললাম, বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন। হ্যাঁ এবার, হ্যাঁ হ্যাঁ, এবার এবার বুঝতে পেরেছেন, এটা প্রথমে হয়তো বুঝতে পারেনি, তাহলে এবার বলেন ফাদার গেভ মি, যেহেতু এখানে গিভ মানে দেওয়া, গিভ ভার্বের ভি টু হবে গেভ। ফাদার গেভ মি গুড অ্যাডভাইস, বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন। হুম, ফাদার গেভ মি গুড অ্যাডভাইস, বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন। আচ্ছা, সে গ্লাসটি ভেঙেছিল, কি হবে, হি হ্যাড ব্রোকেন দ্য গ্লাস, হি হ্যাড ব্রোকেন দ্য গ্লাস, সে গ্লাসটি ভেঙেছিল। আমি দুধ পান করেছিলাম, হ্যাঁ, আই ড্রেঙ্ক মিল্ক হবে, আই হ্যাড ড্রাঙ্ক, হ্যাঁ ঠিক আছে। বিড়ালটি ইঁদুর মেরেছিল, দ্য ক্যাট হ্যাড কিল্ড দ্য মাউস। দেখেন এই যে কথাটা লিখেছেন না, বিড়ালটি ইঁদুর মেরেছিল, এটা আপনি পাস্ট ইনডেফিনিটেও করতে পারবেন। দ্য ক্যাট, ক্যাট মানে বিড়াল, দ্য ক্যাট বিড়ালটি, এখানে মারা ইংরেজি হচ্ছে কিল, KILL, দ্য র্যাট কিল্ড এ র্যাট। মনে রাখবেন। নানি একটি গল্প বলেছিল, গ্র্যান্ডমাদার টোল্ড এ স্টোরি, গ্র্যান্ডমাদার টোল্ড এ স্টোরি। আচ্ছা, এইভাবে আরো পাঠাবেন, হ্যাঁ প্রত্যেককে পাঠাতে হবে, এইভাবে করলে আমাদের বেশি কাজে দিবে। আচ্ছা, তো এখানে বলেন সে মাছ ধরিতে থাকবে, এটা কোন টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখেন ভবিষ্যৎকালে চলতে থাকবে, আমার কথা বোঝা যায়, ভবিষ্যৎকালে চলতে থাকবে, হতে থাকবে বা ঘটতে থাকবে, এমন বোঝালে তার টেন্সকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে না, আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস, আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল, তারা ফুটবল খেলছে, দে আর প্লেয়িং ফুটবল। দেখেন এই যে কন্টিনিউয়াস বলেছি, তারা খেলছে, তারা যাচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হতো, ইয়াসিন ভাইয়া চিঠি লিখছিল, সে ভাত খাচ্ছিল, আমরা নদীতে গোসল করিতেছিলাম, এগুলা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আর ফিউচার কন্টিনিউয়াস কি হয়, সে মাছ ধরতে থাকবে, হুম, তারা He will be catching fish. হি উইল বি ক্যাচিং ফিশ, হ্যাঁ ধন্যবাদ। তারপর কি হবে, তারা মাঠে খেলিতে থাকবে, এটা কি হবে, হুম, তারা মাঠে খেলিতে থাকে। হুম, They will be হুম, playing for yeah ইন দ্য ফিল্ড, মাঠে ইন দ্য ফিল্ড, থাকে। হুম, দে উইল বি প্লেয়িং ইন দ্য ফিল্ড। তারপর মা কোরআন পড়তে থাকবেন, মাদার উইল বি, Mother মাদার উইল বি, দেখেন এখানে কোরআন পড়া ইংরেজি হচ্ছে রিসাইট, মানে হচ্ছে আবৃত্তি করা, বা কোরআন, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করাকে বলা হয় রিসাইট। RECITE, রিসাইট মানে হচ্ছে আবৃত্তি করা। মাদার উইল বি রিসাইটিং দ্য হোলি কোরআন, মাদার উইল বি, মাদার উইল বি রিসাইটিং দ্য হোলি কোরআন, মা পবিত্র কোরআন শরীফ পড়তে থাকবে। দেখেছেন ফিউচার, দেখেন একটা টেন্স যদি ভালোভাবে শিখতে পারেন, কি বলেছি, খুব ভালোভাবে, ওই টেন্স থেকে যত বাক্য আসুক আপনি পারবেন। কিন্তু আমাদের টেন্সগুলো এলোমেলো হয়ে যায় কেন বলেন তো? যদি পাস্ট ইনডেফিনিটের কথা বলি, আপনারা বলেন পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ কখনো টেন্স ঠিকঠাকভাবে কিন্তু বলা হচ্ছে না। আপনি বাংলা ক্রিয়ার শেষে, আমি বলেছি টেন্স বুঝতে গেলে, টেন্স শিখতে গেলে বাংলা ক্রিয়ার শেষে কি কি রয়েছে এইগুলো দেখে আপনাকে চিনতে হবে। বাংলা ক্রিয়ার শেষে, যেমন এই যে বলেছি মা কোরআন পড়তে থাকবেন, আপনাকে এইটুক খেয়াল করতে হবে, এই যে পড়তে থাকবে, পড়তে থাকবে, এটা কখন বুঝায়, ভবিষ্যৎকালে, একটা একটা চলমান ভাব, ভবিষ্যতে। ভবিষ্যতে না, শুধু ভবিষ্যতে একটা চলমান ভাব, সবই তো ভবিষ্যৎ, ভবিষ্যৎকাল চার প্রকার, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, হ্যাঁ। তো ভবিষ্যৎকালে চলতে থাকবে, আমি ভাত খেতে থাকবো। আপনাকে যদি বলি যে আজ বিকেলে আপনি কি করবেন ইয়াসিন ভাইয়া, কি করবেন, তো আপনি বললেন স্যার আজকে বিকেলে, বিকেল 4টার সময়, একটু মিউট করে রাখেন, আপনার পাশে শব্দ হচ্ছে, আজকে বিকেল 4টার সময় আমার বাসার পাশে একটি খেলার মাঠ আছে, এখানে আমি ফুটবল খেলতে থাকবো। এই যে দেখেন, খেলতে থাকবো, যেতে থাকবো, ঘুমাতে থাকবো, হ্যাঁ, মাছ ধরতে থাকবো, এগুলো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যৎকালে কাজটি চলমান থাকবে। আমি আপনাদের যেভাবে বুঝাই দেই, একটা 3-4-এর বাচ্চাকেও যদি বোঝানো হয়, 2-র বাচ্চাকেও যদি বোঝানো হয়, সে কিন্তু টেন্স বুঝতে পারবে, শিওর বুঝতে পারবে।
তো এখানে যদি আপনারা বুঝতে না পারেন, টেন্সটা না শিখতে পারেন, পৃথিবীর আর কোথাও যে টেন্স শিখতে পারবেন না। অন্য অন্য জায়গায় পড়ে দেখবেন, এত ভেঙে কিন্তু কোনো টিচার বুঝাবে না। তো তারপর কি বললাম, বলা হচ্ছে সে চারা গাছগুলাতে পানি দিতে থাকবে। এটা মিমাপা বলেন কি হবে? 4 5 6 আপনি বলেন। সে চারা গাছগুলাতে পানি দিতে থাকবে। স্যার চারা গাছ ইংরেজিটা প্লান্টস, প্লান্টস। বুঝতে পারি নাই স্যার। PLANTS, প্লান্টস মানে চারা গাছ, প্লান্টস। হি উইল বি গিভিং, না, হি উইল বি গিভিং ওয়াটার, সে পানি দিতে থাকবে। হি উইল বি গিভিং ওয়াটার টু দ্য প্লান্টস। লিলি কি ইতিহাস পড়বে? এটা কিন্তু আবার ফিউচার ইনডেফিনিট, এটা কিন্তু আবার ফিউচার ইনডেফিনিটের একটা প্রশ্নবোধক বাক্য। লিলি কি ইতিহাস পড়বে? এখানে কিন্তু যদি থাকতো এমন, লিলি কি ইতিহাস পড়তে থাকবে, তাহলে কিন্তু এটা হতো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ। কিন্তু এখানে কি বলেছি, লিলি কি ইতিহাস পড়বে, কি হবে? উইল লিলি রিডিং দ্য হিস্টোরি? কেন রিডিং কেন আসবে? ফিউচার ইনডেফিনিট টেন্সে রিডিং হয়? রিড দ্য হিস্টোরি। তাহলে রিডিং বললেন, আপনি কি মনে আসলো যে যার কারণে আপনি রিডিং বললেন? এটা তো ফিউচার, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে ভার্বের পর আইএনজি হয়। এইটাকে যদি আমি সাধারণভাবে বলি, অ্যাফার্মেটিভের বাক্য, লিলি ইতিহাস পড়বে, তখন কি হবে? লিলি উইল বি হিস্টোরি, না, আবার উইল রিড বি কেন? হিস্টোরি। হ্যাঁ, লিলি উইল রিড হিস্টোরি। লিলি ইতিহাস পড়বে। যদি বলি লিলি ইতিহাস পড়বে না, লিলি ওন্ট রিড দ্য হিস্টোরি। হ্যাঁ, লিলি ওন্ট, এখানে উইল নট কে বলা হচ্ছে ওন্ট। হ্যাঁ, আচ্ছা, এগুলো একটু প্র্যাকটিস করবেন, প্রতিনিয়ত এগুলো করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, আমি একটু প্রেপজিশন কথা দিয়েছিলাম পড়াবো। এই প্রেপজিশনের চ্যাপ্টারটা আমি একটু পড়াই। প্রেপজিশন শব্দের অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। বাংলা ভাষায় ব্যাকরণে টেন্সের ভিতরে অব্যয় আছে। যেমন এই অব্যয় বলা হচ্ছে, অব্যয় মানে টেন্সে, বাংলায় টেন্স বা কাল 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। অব্যয়, ক্রিয়া মনে আছে তো? ক্লাস 3 4 5 6 7 8-এ পড়েছিলেন, এগুলো ভুলে গেলে চলবে না। আচ্ছা, তো এই অব্যয় কয় প্রকার বলেছি? মানে বাংলায় পদ হচ্ছে 5 প্রকার। আর ইংরেজিতে গিয়ে এইটা হয়ে গেল, এই যে অব্যয়কে আরো 3 ভাগে, মোট 2 ভাগে ভাগ করেছে, আর নিজে একটা রয়েছে, 3 প্রকার। বাংলায় অব্যয়ের কোনো ভাগ নেই কিন্তু, আচ্ছা, এখানে ভাগ আছে ভিতরে, কিন্তু ইংরেজিতে ডিরেক্ট অব্যয়কে কেটে 3 ভাগ করেছে: প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। প্রিপজিশনের অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়, কনজাংশনের অর্থ হচ্ছে সংযোজক অব্যয়, আর ইন্টারজেকশনের অর্থ হচ্ছে বিস্ময়সূচক অব্যয়। কি হবে বলেন? বিস্ময়সূচক অব্যয়, প্রেপজিশন। তো এই প্রেপজিশনটা কিভাবে ব্যবহৃত হয়? এর অর্থ হচ্ছে, প্রেপজিশন পদান্বয়ী অব্যয়। দেখেন, এই সংজ্ঞার ভিতরে সবকিছু লুকানো আছে। পদ, অন্বয়। পদ মানে বুঝেন তো? মনে করেন আমি ভাত খাই, এখানে আমি একটা পদ, ভাত একটা পদ, খাই একটা পদ। তো এই পদ, অন্বয়। অন্বয় মানে কি বলেন তো? অন্বয় শব্দের অর্থ কি? অন্বয় মানে হচ্ছে সম্পর্ক। কি বললাম? সম্পর্ক। তো এই পদ অন্বয় মানে পদের সাথে পদের সম্পর্ক গড়ে দেয় যে লোকটা, তাকে পদান্বয়ী অব্যয় বলে। কি বলেছি? একটা পদের সাথে, নাউন বা প্রোনাউনের সাথে, দেখেন এখানে বলেছি, অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, প্রিপজিশন সারা জীবন নাউন বা প্রোনাউনের আগে বসবে। এ কথাগুলো কিন্তু একেবারে মনের খাতায় লিখে রাখবেন। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে, তাকে প্রেপজিশন বলে। দেখেন, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, সেই কথাটা সত্য কিনা আমরা একটু যাচাই করি। কি লিখলাম? হি গোস টু স্কুল, এখানে একটা টু বসিয়েছি। টুটা কিসের পূর্বে বসেছে? স্কুল নামক একটা নাউনের পূর্বে বসেছে। স্কুলটা এখানে কি? নাউন। তাই দেখেন, নাউনের পূর্বে বসেছে টু, বসে কি করেছে? হি গোস স্কুল, এই সবগুলার সাথে একটা সম্পর্ক গড়ে দিয়েছে এই টু। আমার কথা কি বোঝা যায়?
ইয়াসিন ভাইয়া কথা বলেন, বুঝতে পারছেন আমি কি বলছি? আপনার মন যদি আমার দিকে থাকে আপনি বুঝতে পারবেন, মন অন্য কোনো দিকে থাকলে পারবেন না। এই নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে প্রিপজিশন, বসে অন্য ওয়ার্ডের সাথে যে সম্পর্ক গঠন করবে সেই সম্পর্কটাকে বলা হচ্ছে প্রেপজিশন, পদান্বয়ী অব্যয়। এই যে টু, এই টু হচ্ছে প্রেপজিশন। এই উপরের এইটুক পড়েন তো কি লেখা আছে, সুন্দর করে পড়েন, আমি যেভাবে ভেঙে ভেঙে পড়ি সেইভাবে এইভাবে পড়বেন। প্রেপজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার, যেখানে দাড়ি কমা আছে থামতে হবে। পড়েন, হ্যাঁ, পড়েন। প্রিপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি বাক্যে প্রিপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে সেন্টেন্স এর সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। পড়ে বুঝতে পেরেছেন কি বলছে? প্রি শব্দের অর্থ পূর্বে, প্রি কথাটার অর্থ হচ্ছে পূর্বে, এর অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অবস্থান মানে কি, কোনো কিছু কিছু জায়গায় বসে পড়া। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। আমরা কথা বলতে গেলে এই প্রেপোজিশন আজকে শিখছি। কেন শিখছি? কারণ কথা বলতে গেলে প্রেপোজিশনের ব্যবহার অবশ্যই জানা লাগবে। এই যে সেন্টেন্সটা আমি বললাম, হি গোজ টু স্কুল, এখানে যদি কেউ দেয় হি গোজ অন স্কুল বা হি গোজ বিটুইন স্কুল, হি গোজ ফ্রম স্কুল, এইগুলো দিলে কি হবে? হবে না। এখানে সঠিক প্রেপোজিশন বসাতে হবে। কেন? এখানে সঠিক হচ্ছে টু। টু মানে হচ্ছে কাছে, দিকে, প্রতি। কি বললাম? টু শব্দের অর্থ হচ্ছে কাছে, দিকে, প্রতি। হ্যাঁ, অর্থাৎ সে স্কুলের দিকে যায়, হি গোজ টু স্কুল। হুম উই লিভ অন রাইস, কি বলেছি বলেন? উই লিভ অন রাইস। দেখেন, আমরা ভাত খেয়ে বাঁচি। লিভ অন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু খেয়ে বাঁচা। লিভ অন এটার অর্থ হচ্ছে কোনো কিছু খেয়ে বাঁচা, লিভ অন। মনে রাখবেন। আচ্ছা দেখেন, আরো লিখেছি উপরের সেন্টেন্স তিনটি যথাক্রমে প্রথম বাক্যে টু, পরের বাক্যে ফ্রম, পরের বাক্যে অন, এই তিনটি ওয়ার্ড স্কুল, ইউকে এবং রাইসের সাথে সম্পর্ক স্থাপন করেছে। উই লিভ অন রাইস, আই কাম ফ্রম ইউকে। তাহলে এই তিনটা প্রেপোজিশন স্কুল, ইউকে এবং রাইসের সাথে সম্পর্ক স্থাপন করেছে। সুতরাং টু, ফ্রম এবং অন এই তিনটি হচ্ছে প্রেপোজিশন। হুম এইবার দেখেন এইগুলো একটু পড়েন, ইয়াসিন ভাইয়া পড়েন, এইভাবে স্পষ্টভাবে পড়বেন। টু, টু কোথায় বসে? দেখেন এই যে টুটা কোথায় বসে। টু হচ্ছে নির্দিষ্ট দিকে বা প্রতি বা পর্যন্ত বোঝাতে টু বসে। কোথায় বসে? নির্দিষ্ট দিকে, কারো প্রতি বা পর্যন্ত বোঝাতে টু বসে। টুয়ার্ডস কোথায় বসে? অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে বা লক্ষ্য অর্জন করা বোঝাতে টুয়ার্ডস বসে। অ্যাট কোথায় বসে? স্থান বা সময় বোঝাতে নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। পড়েন। নির্দিষ্ট দিকে, অতি পর্যন্ত বোঝাতে। টুয়ার্ডস নির্দিষ্ট কোনো, অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে বা লক্ষ্য অর্জন করা বোঝাতে। তারপরে অ্যাট, অ্যাড হইতেছে স্থান বা সময় বোঝাতে নির্দিষ্ট সময়ের পূর্বে। ইন মাস বা বছর, কোনো বড় স্থান, কোনো ভাষা বা বিষয়, কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে। অ্যাবাউট মানে সম্পর্কে। টু ইন, বিটুইন অর্থ দুজন ব্যক্তির মধ্যে বোঝাতে। এবং অর্থ দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে। এগেইনস্ট অর্থ বিরুদ্ধে। এগেনিস্ট অর্থ হচ্ছে বিরুদ্ধে। যদি বলা হয় আপনি কারো বিরুদ্ধে মামলা করছেন, কারো বিরুদ্ধে কোনো কথা বলছেন, তখন কিন্তু এগেনিস্ট ব্যবহার করতে হবে। আফটার শব্দের অর্থ পরে, বিফোর অর্থ আগে, অন হচ্ছে স্থির বস্তু স্পর্শ করে বোঝাতে এখানে অন ব্যবহার করা হয়। স্থির বস্তু স্পর্শ করে বোঝাতে কোনো বার বা তারিখের পূর্বে, যেমন অন। আমি যদি এখানে একটা বাক্য লিখি, দ্য বুক ইজ অন দ্য টেবিল, কি লিখলাম এখানে? THE, দ্য বুক ইজ, ON অন, THE দা, TABLE, কি লিখলাম? দ্য বুক ইজ অন দ্য টেবিল। দেখেন, দ্য বুক ইজ অন দ্য টেবিল অর্থাৎ বইটি টেবিলের উপর আছে। বইটি কোথায় আছে?
টেবিলের উপর আছে। হুম দেখেন এই অনটা হচ্ছে এখানে প্রেপোজিশন। এখানে কিভাবে হলো, এই যে দা টেবিল, এটা কিন্তু একটা নাউন। দা টেবিল একটা নাউন, তাই নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। দেখেন এই দা টেবিল নাউনের পূর্বে অন বসেছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল। হুম উপরের সেন্টেন্স তিনটি যথাক্রমে টু, ফ্রম, অন, অর তিনটি স্কুল ইউকে রাইসের সাথে সম্পর্ক স্থাপন করেছে। এখানে যেমন এরা এদের সাথে সম্পর্ক স্থাপন করেছে, এখানেও কিন্তু এরা সম্পর্ক স্থাপন করবে। আচ্ছা এখানে আরো রয়েছে, পড়বেন। বিয়ন্ড, ইনটু কোথায় বসে, উইথ কোথায় বসে, বাই কোথায় বসে, ডিউরিং কোথায় বসে, ফর কোথায় বসে, অফ কোথায় বসে। এবার দেখেন ইউজ অফ প্রেপোজিশন, এইগুলো মূলত আমাদেরকে পড়তে হবে। পড়েন তো। ছোট স্থান, শহর বা জায়গা এর পূর্বে অ্যাড বসে। যেমন হি লিভস অ্যাট মিরপুর, হি লিভস অ্যাট নোয়াখালী। হুম দেখেন ঢাকা একটা বড় জায়গা, এখানে যদি হতো হি লিভস ড্যাশ ঢাকা, ড্যাশে কি হতো, ইন, কি হতো বলেন, ইন। আর যখন বললাম ঢাকার একটা ছোট জায়গা মিরপুর, তাহলে সে ঢাকার মিরপুরে বাস করে, হি লিভস অ্যাট মিরপুর। হি লিভস অ্যাট নোয়াখালী, যদি বলা হয় সে বাংলাদেশে বাস করে, তখন কিন্তু এখানে হতো হি লিভস ইন বাংলাদেশ। কিন্তু যখন বলবো বাংলাদেশের একটা জেলার নাম নোয়াখালী, তখন কি হবে, হি লিভস অ্যাট নোয়াখালী। ছোট জায়গা, এই যে ছোট স্থান, ছোট শহর। ঢাকার আগে যদি আমরা ইন দেই তাহলে নোয়াখালীও তো একটা অঞ্চল, তাই না স্যার? অবশ্যই, সুন্দর প্রশ্ন। এখন ঢাকা হচ্ছে একটা রাজধানী শহর, এই জন্য ইন দিয়েছি, বড় জায়গা। কিন্তু নোয়াখালীও আপনি বলতে পারেন স্যার নোয়াখালী একটা অঞ্চল, বৃহত্তর নোয়াখালী, কিন্তু নোয়াখালী তো কোনো বড় পরিচিত বা কোনো রাজধানী শহর না। এই জন্য ওখানে আপনাকে দিতে হবে, অ্যাড দিতে হবে। আর একটা জিনিস আপনি ইন দিতে পারবেন, হি লিভস ইন নোয়াখালী। এটা দেওয়া যায় কখন, যে সে নোয়াখালী জেলায় বাস করে, এটা একভাবে দেওয়া যায়। কিন্তু যদি বলি আমি, সে নোয়াখালীর একটা উপজেলা রয়েছে বেগমগঞ্জ, তারপরে রয়েছে মনে করেন ন- হ্যাঁ হ্যাঁ ওই মুহূর্তে অ্যাড দিতে হবে। হ্যাঁ হ্যাঁ যেমন আমার বাসা, আমি যদি বলি আই লিভস অ্যাট ডুমুরিয়া ইন খুলনা, আমি খুলনার ডুমুরিয়া উপজেলায় বসবাস করি, তখন ডুমুরিয়া ছোট একটা উপজেলা, এখানে অ্যাড বসবে। আর যখন খুলনা দিব, তখন এর পূর্বে ইন বসবে। হ্যাঁ মনে রাখবেন, ছোট জায়গায় অ্যাড, বড় জায়গায় ইন। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাড বসে। এগুলো কে পড়বেন, পড়েন তো। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাড বসে, যেমন আই গো টু স্কুল অ্যাট 9 AM। পড়েন। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাড বসে। হুম, I go I go to school at 9 a.m. হুম, He goes to university at 10 a.m. হুম, দূরত্ব বোঝাতে অ্যাড বসে। হুম, ঢাকা is at স্যার 200, এটাকে কি বলবো? 200, মানে এটা বলবেন to ঢাকা ইজ, state ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার্স। 200 kilometers from here. Sylhet is at 100 kilometers from here. দামের পূর্বে অ্যাড বসে। Potato sells at 50 টাকা per কেজি। Apple sells at 150 টাকা per কেজি। স্যার আর দেখা যাচ্ছে না। পার কেজি, তাই না? আচ্ছা এখন এখানে একটা জানার বিষয় আছে, জানার বিষয়টা কি, আই গো টু স্কুল অ্যাট 9 AM। এইটুক মনে রাখবেন যে নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাড বসে, দূরত্ব বোঝাতে। দূরত্বটা কেমন, ঢাকা এখান থেকে 200 কিলোমিটার দূরে, তাহলে দেখেন ঢাকা ইজ অ্যাট, কি হবে, ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার্স ফ্রম হেয়ার। এইগুলা যখন আপনারা কথা বলবেন ইংলিশে, তখন এইগুলো একটু সতর্কতার সাথে বলতে হবে। দামের পূর্বে অ্যাড বসে। পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি, বাজারে আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 টাকা দরে। তাহলে এই সেন্টেন্সটা যখন আপনি বলতে যাবেন, তখন আপনি এখানে অ্যাট ব্যবহার না করে অন্য কোনো প্রেপোজিশন ব্যবহার করতে পারবেন না। পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি। হুম পটেটো 50 টাকা কেজি দরে বিক্রি হয়। বয়স বোঝাতে অ্যাট বসে, যেমন হি পাস্ট এসএসসি অ্যাট 16, সে 16 বছর বয়সে তার এইচএসসি পাশ করেছিল। পাস্ট, দেখেন এই যে হি পাস্ট, এখানে অন্য কোনো ভার্ব থাকবে না, অ্যাম ইজ আর অজয়ের থাকবে না। মনে আছে তো, পাস্ট ইনডেফিনিটে শুধু সাবজেক্ট, শুধু সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। আমি পড়া দিচ্ছি আপনাদের, আগামীকালকের হোমওয়ার্ক থাকবে, আগামীকাল ক্লাস নিব না, পরের দিন। আর পরের দিনের জন্য হোমওয়ার্ক থাকবে এই 12টা টেন্স। 12টা টেন্স না পারেন, আমি যে 7টা টেন্সের কথা সব সময় বলি, মনে আছে তো কি কি?
সাতটি টেন্স, হ্যাঁ। আবার বলি, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। এই হলো ছয়টা। আরেকটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই সাতটা টেন্সের চিনিবার উপায় কি, বাংলা ক্রিয়া শেষে কি কি দেখে চিনবেন, আর এদের স্ট্রাকচার আমাকে লিখে দিবেন। অবশ্যই লিখে দিতে হবে, এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। ইয়াসিন ভাইয়া, ক্যান ইউ হেয়ার মি? এই সাতটা স্ট্রাকচার ভালোভাবে। ইয়েস, আই ক্যান হেয়ার ইউ। এখানে দেখেন, আই ক্যান হেয়ার ইউ এর অর্থ, মানে আমি আপনাকে প্রশ্ন করেছি, না আমি এক প্রশ্ন করেছি যে বাংলাটা কেমন হবে। ইয়াসিন ভাই বা মিমা আমাকে শুনতে পারছেন বা পারতিছেন, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্যান ইউ হেয়ার মি, কিন্তু এখানে দেখেন, এখানে আমি কোনো আইএনজি ব্যবহার করিনি। আমি যদি এমন বলতাম ক্যান ইউ হিয়ারিং মি, যেমন আই অ্যাম ইটিং রাইস, কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে অ্যামিজার বসে, তারপর মূল ভার্বের পর আইএনজি বসে। কিন্তু এখানে যদিও আমি বলছি যে ক্যান ইউ হেয়ার মি, এর বাংলা অর্থটা কি এমন দাঁড়াবে, তুমি কি আমাকে শুনতে পারছো, শুনতেছো, এমন একটা বিষয়। আর আপনি যখন উত্তর বললেন ইয়েস আই ক্যান হেয়ার ইউ, এর অর্থটাও কিন্তু এমন হবে, আমি আপনাকে শুনতে পারছি। যদিও সেন্টেন্সটা গঠন করতেছি প্রেজেন্ট ইনডেফিনিটের কায়দায় করে, কিন্তু বাংলার উত্তরটা আসবে কন্টিনিউয়াসের মতো একটা ভাব বোঝাবে। আর ইউ ওকে? দেখেন, এবার আমি একটু কনভারসেশনের দিকে চলে যাই। প্রেপোজিশনটা আপনারা পড়বেন, এখানে বুঝাই দেওয়ার মতো কিচ্ছু নাই। তারিখ বা বারের পূর্বে অন বসে, কি বললাম, তারিখ বা বারের পূর্বে অন বসে। কোথায় অন বসে? এই যে দেখেন, নির্দিষ্ট তারিখ বা বার। বলছে আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, আমি সেখানে গিয়েছিলাম শনিবারে। হি উইল কাম হেয়ার অন 10th জুন, 17th জুন, সেখানে আসবে 17ই জুন। জুন মাসের কত তারিখে? 17 তারিখে। হুম। এইগুলো দেখবেন, এই দেখেন প্রেপোজিশনের আরো ব্যবহার দিয়েছি। এই যে বলছে কি, হ্যার ইউ ক্যান সি, দরজাটা বন্ধ করুন বা দরজাটা খুলুন, এখানে কি হবে, ক্লোজ হবে নাকি ওপেন হবে? দেখেন দুইটা যে কোনো একটা হইতে পারে, ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর অথবা ওপেন দ্য ডোর। হুম। তারপর দেখেন এই ড্যাশে কি হবে, 2 নম্বরে ড্যাশ দ্য ভলিউম, এখান থেকে আনেন ডান পাশ থেকে, টার্ন ডাউন বা টার্ন অফ। বুঝতে পারছেন? অর্থাৎ এখান থেকে আপনাকে অর্ড এনে এই বাক্যগুলো পূরণ করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আপনি টার্ন ডাউনও দিতে পারেন, টার্ন আপও দিতে পারেন। আমি কথা বলছি, আমার কথা যদি খুব অল্প শোনা যায়, আপনারা বলতে পারেন স্যার টার্ন আপ দ্য ভলিউম। কি বললাম? টার্ন আপ দ্য ভলিউম, অর্থাৎ আপনার শব্দ কম শোনা যাচ্ছে, শব্দটা একটু বাড়িয়ে দিন। ড্যাশ দ্য এসি, কি হবে বলেন তো? এগুলো একটু পড়েন। টার্ন অফ হবে, টার্ন অন হয়, সুইচ অফ হয়, সুইচ অন হয়। আপনি ঘরে ঢুকেছেন, এসি বন্ধ, আপনি আপনার ছেলেকে বলছেন যে প্লিজ টার্ন অন অথবা সুইচ অন দ্য এসি। কি বলতে হবে? টার্ন অন অথবা সুইচ অন। এগুলো কিন্তু প্রতিনিয়ত কথা বলার কাজে ব্যবহার করা হয়। কথা বলতে গেলে এই ওয়ার্ডগুলো, এই সেন্টেন্সগুলো ব্যবহার করবেন, দেখবেন ইংরেজিতে কথা বলতে পারছেন। কিন্তু এগুলো শিখে যদি ব্যবহার না করা হয়, তাহলে কিন্তু কথা বলা যাবে না। এগুলো আমাদের প্রতিনিয়ত বাক্যের ভিতরে ব্যবহার করতে হবে। কিপ ড্যাশ, কি হবে পড়েন তো? এই যে এখানে এই সোজা কি রয়েছে, এর পাশাপাশি কি আছে? দেখা যায়, পড়েন। keep quiet, হ্যাঁ। অথবা 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 কিপ শার্ট, অথবা কিপ শার্ট, SHUT উচ্চারণ কি হবে? কিপ শার্ট। এর অর্থ কি? চুপ করুন। দেখেন বাংলাও লিখে দিয়েছি নিচে, কি? চুপ করুন, কিপ কোয়াইট। মনে করেন আপনি বই পড়ছেন, আপনি বই পড়ছেন, আপনার পাশে কেউ উচ্চস্বরে গান বাজাচ্ছে, জোরে জোরে কথা বলছে, আপনি তাকে বলছেন কিপ কোয়াইট, চুপ করুন। অথবা কিপ শার্ট, কি হবে? কিপ শার্ট। এখন শেষ করুন, কি হবে? ফিনিশ ইট নাও। now, অথবা কমপ্লিট ইট নাও, কি হবে? leave it now. কমপ্লিট ইট নাও, মনে রাখবেন এই কথাগুলা। আচ্ছা দেখেন, এখানে আরো একটু দেখাই, জাস্ট ওয়েট। কথা বলতে গেলে স্পোকেনের এই রুলগুলো জানতে হবে। আমি করতে পারবো, দেখেন সাবজেক্ট প্লাস অ্যাবেল টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস সাবজেক্টের পরে অ্যাবেল টু, এটা একসঙ্গে দিতে হবে। আমি করতে পারবো, কি হবে? আই উইল বি অ্যাবেল টু ডু। আমি আসতে পারবো, আমি আপনাদেরকে একটা বাড়ির কাজ দিলাম, বললাম কি যে আপনারা পারবেন,
তো ইয়াসিন ভাই বলছে যে স্যার আমি করতে পারবো, আই উইল বি অ্যাবল টু ডু। আমি আসতে পারবো, আই উইল বি অ্যাবল টু কাম। আমি আসতে পারবো না, আই ওয়ন্ট বি অ্যাবল টু কাম। আমি যেতে পারবো, আই ওয়ন্ট বি অ্যাবল টু গো। আমি কাজটি করতে পারবো, আই উইল বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে পারবো না, আই ওয়ন্ট বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। তুমি কি করতে পারবে? তুমি কি করতে পারবে? উইল ইউ বি অ্যাবল টু ডু। তুমি কি করতে পারবে না? ওয়ন্ট ইউ বি অ্যাবল টু ডু। হুম, এগুলো বুঝতে হবে। আচ্ছা দেখেন, স্পোকেনের মেইন যে জিনিসটা আমরা একটু এইগুলা নিয়ে দেখি। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম আপনাদের এটা। কাউকে শুভেচ্ছা জানানোর জন্য। বলেন। আর আমরা যখন প্যাসেজ করি তখন মানে প্যাসেজটার বাংলা অর্থ মানে ইংলিশ থেকে যখন বাংলা করি তখন ইংলিশটার ফার্স্ট থেকে কি আমরা অর্থটা ধরা শুরু করব? না। যেমন আমরা লাস্টে হুম ইংলিশ হুম সাজানো সুযোগ হুম হুম শুরু করি। হুম সুন্দর একটা কথা। আমি এটা আপনাকে একটু লিখে দেখাই, দেখেন এটা লিখলে একটু বুঝতে পারবেন। আমি যদি এটা লিখি, জাস্ট ওয়েট। বড় প্যাসেজটার মিনিং করতে গেলে আমাদের সমস্যা হয়। সমস্যা হয়, হ্যাঁ। দেখেন এখানে আমি একটা বাক্য লিখলাম, যেমন লিখলাম হচ্ছে আই WANT, আই ওয়ান্ট টু গো। দেখেন ছোট বাক্য লিখেছি, আই ওয়ান্ট টু গো। কিভাবে আপনি বাংলা মানে ইংরেজি থেকে বাংলার অর্থটা বের করবেন? হ্যাঁ, কি লিখেছি? আই ওয়ান্ট টু গো। তো মনে রাখবেন, প্রথমে ইংরেজি বাক্যে যে সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টের অর্থটাকে, সাবজেক্টের বাংলা অর্থটা আগে বলতে হয়। আই মানে কি? আই মানে আমি। তাহলে প্রথমে বলবেন আমি, আই ওয়ান্ট টু গো, আমি। এইবার দেখেন, এইবার শেষে চলে যাবেন। কথাটা মনে রাখবেন খুব ভালোভাবে। সাবজেক্ট বসানোর পরে শেষের অংশে চলে যাবেন। তো শেষে এখানে গো বলা যাবে না, এটা একসঙ্গে বলতে হবে টু গো। আই টু গো, আই মানে কি? আমি। আর টু গো শব্দের বাংলা অর্থ হচ্ছে যেতে। এটা কিন্তু ইনফিনিটিভ। ভার্বের পূর্বে টু যোগ করলে ইনফিনিটিভ হয়ে যায়। ভার্বের পূর্বে টু যোগ করলে কি হয় বলেন? ইনফিনিটিভ। হ্যাঁ, কথা বলতে হবে। তো আই টু গো, আমি যেতে। আর অন্ট মানে কি? চাওয়া। অন্ট শব্দের অর্থ কি? চাওয়া। ক্লাসটা খুব মন দিয়ে দেখেন, একবারে বুঝে যাবেন। প্রথমে কি বলেছি? সাবজেক্টের বাংলা অর্থটুকু, এখানে বাংলা লেখা যাচ্ছে না এই জন্য আমি বসাতে পারছি না। এখানে আপনি নিচে লিখলেন, আই এর সোজা লিখবেন, নিচে এখানে লিখবেন আমি। তারপরে কি? শেষের দিকে চলে যাবেন, টু গো, আমি যেতে। টু গো শব্দের অর্থ হচ্ছে আমি যেতে। আর অন শব্দের অর্থ হচ্ছে চাই। তাহলে বাংলা কি দাঁড়ালো? আই মানে আমি, যেতে চাই। অর্থাৎ এখানে সূত্রটা কি? প্রথমে সাবজেক্ট বসাবেন, এরপর আপনি উল্টো দিক থেকে করতে করতে আসবেন। আমি কি বলেছি বুঝতে পেরেছেন? স্যার তাহলে এরকম যদি হয় হুম, তাহলে এই যে আমরা এখানে এই রাহেল দিয়ে যে আমরা ইয়ে করলাম প্যাসেজ করলাম একটু বড়টা আনেন স্যার আমরা যে করছিলাম এই যেখানে যে, যেই জায়গায় থাকবো। এই যে এইটা, এই যে, হুম, এই যে দেখেন প্লিজ, আমি আমি এই বাক্যটা একটু দেখাই। আপনি বলবেন সমস্যা নাই, আমি এইটা একটু দেখাই। কি লিখলাম? আই গো স্কুল। তো এখানে কিন্তু কি হবে? আই গো টু স্কুল, এটাই হচ্ছে রাইট বাক্য। এই যে দ্বিতীয়টা, আই গো টু স্কুল। আচ্ছা, এখানেও দেখেন ওই সূত্র মেলে কিনা। আই মানে আমি, প্রথমে এই সাবজেক্টের বাংলা অর্থ বসাবেন খাতায়। আপনি খাতায় বা নোটবুকে মনে করেন লিখতে বসেছেন। তো একেবারে অঙ্ক করার মতো প্র্যাকটিক্যালি দেখাই, দেখেন। আই মানে আমি, এরপর কি? আই গো টু স্কুল। তাহলে এই আমি এইবার প্রথমে বলেছি আই, এবার আমি শেষে চলে যাব। কোথায় চলে যাব? শেষে। টু স্কুল, তাহলে আমি স্কুলে, এরপর গো মানে যাওয়া। তো যাওয়া হবে না, আমি স্কুলে যাওয়া এটা বলা যায় না, আমি স্কুলে যাই। তাহলে প্রথমে সাবজেক্টের অর্থটা বসাতে হয়, তারপরে শেষের থেকে করতে করতে পিছন দিকে আসতে হয়। আই টু স্কুল গো, আমি স্কুলে যাই। আচ্ছা, এবার রাহেলের আর রাহেলা কোনটা দেখেন, কোন সেন্টেন্স বলবেন বলেন দেখি মেলে কিনা। কোন বাক্যটা বলেন? এইটাই, ওই তো বড় আকারে যে আমি করলাম স্যার এইটা। আচ্ছা, এই যে দেখেন, মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। এখানেও মিলবে, এখানে সাবজেক্ট কি? মোবাইল ফোন। তাহলে মোবাইল ফোন, এইবারে শেষে চলে আসেন, এই যে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। দেখেন এখন এখানে আপনাদের আরো একটু আমি ক্লিয়ার করে দেই।
এই যে জায়গাটা বললাম যে ওন্ডার্স অফ মডার্ন সায়েন্স, এখন উল্টো দিক থেকে পিছন দিক থেকে মিনিং করতে করতে আসতে হবে। এখানে কিন্তু পিছন দিক বলতে এখানে সায়েন্স মডার্ন অফ ওন্ডার্স এভাবে বলা যাবে না, এইটুকু একসঙ্গে বলতে হবে। মোবাইল ফোন, হ্যাঁ একটা বাক্য ধরেই বলতে হবে। মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য ওন্ডার্স অফ মডার্ন সায়েন্স। খুব ভালো একটা বিষয় পড়াচ্ছি দেখেন, আপনারা অনেকেই কিন্তু এটা পারে না যে কিভাবে ইংরেজি পড়ে তার বাংলা করব, কিন্তু সহজ একটা সূত্র রয়েছে। সূত্রটা হচ্ছে এই যে এই সূত্রটা, মোবাইল ফোন হয়, বা হয়টা এখানে থাকে না, বাংলা বাক্যে ক্রিয়া থাকে না। মোবাইল ফোন, এইবার শেষে চলে যান, ওন্ডার্স অফ মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের বিষয় কি, অন অফ দা, অর্থাৎ মোবাইল ফোন আধুনিক বিজ্ঞানের অন্যতম একটা বিস্ময়কর সৃষ্টি। অর্থাৎ মোবাইল ফোন আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর সৃষ্টি অন্যতম, তো অন্যতমটাও কিন্তু এর সঙ্গে জুড়ে দিতে হবে। অর্থাৎ মোবাইল ফোন আধুনিক বিজ্ঞানের অন্যতম বিস্ময়কর সৃষ্টি। অর্থাৎ সাবজেক্ট বলার পরে আপনি পিছন দিক থেকে বাংলা করতে করতে আসবেন, মিলে যাবে। দেখেন আমি যে কোনো একটা বাক্য দেখাই এখানে, ছোট একটা বাক্য দিয়ে দেখাই তাহলে। হ্যাঁ, জাস্ট ওয়েট। এই যে দেখেন এই বাক্যটা একটা প্রশ্নবোধক বাক্য দিয়েও এটা দেখাতে পারবো। হুম, কি বললাম, বলা হচ্ছে যে হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, কি বললাম, হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, হ্যাঁ, ও সরি, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, সরি হ্যাঁ টকিং, স্লিপ অফ দ্য টাং। তো হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, দেখেন তুমি কি চিন্তা করিতেছো, এই লাইনটার অর্থ হচ্ছে তুমি কি চিন্তা করিতেছো। হট মানে হচ্ছে কি, এবার সরি তুমি কি নিয়ে কথা বলছো, টক মানে কথা বলা, তাহলে তুমি কি নিয়ে কথা বলছো, এই যে অ্যাবাউট মানে নিয়ে বা সম্পর্কে, তুমি কোন বিষয় সম্পর্কে কথা বলছো। তাহলে প্রথমে কিন্তু আমি বলেছি হট মানে হচ্ছে কি, আর তারপরে এখানে কি বললাম, ইউ। তবে একটা জিনিস মনে রাখবেন, কি নিয়ে কথা বলছো তুমি, এই কি শব্দটা আগে বসানো যায়, অথবা আপনি সাবজেক্ট আগে বসাতে পারেন যে তুমি কি নিয়ে কথা বলছো। প্রথমে সাবজেক্ট দিলেও হবে, আবার প্রথমে এখানে ডাব্লিউএইচ অর দিলেও কিন্তু হবে। তুমি কি নিয়ে কথা বলছো বা তুমি কি সম্পর্কে কথা বলছো। আমাকে বুঝতে পেরেছেন? এইভাবে কিন্তু বাংলা মিনিংগুলো করাতে হবে। তো দেখেন আমি স্পোকেনের এই জায়গাগুলো একটু দেখাই। আমাদের প্রতিনিয়ত কিন্তু এগুলো প্রয়োজন হয়, আমরা কথা বলতে গেলেই কিন্তু বিভিন্ন বিষয়ের উপরে এখানে আমাদের এই বাক্যগুলো আমরা ব্যবহার করে থাকি। আপনি বাজারে গিয়ে কিভাবে কথা বলবেন, হুম, আপনি কোনো একটা মার্কেটে গিয়েছেন কেনাকাটা করছেন, সেখানে এয়ারপোর্টে যে কিভাবে কথা বলতে হয়। দেখেন আমি আপনাদের এগুলো দিয়েছিলাম, নিশ্চয়ই আপনারা পড়েছেন, এগুলো একটু পড়ে ফেলবেন, হ্যাঁ, জাস্ট ওয়েট। দেখেন কতগুলো বাক্য দিয়েছিলাম এখানে, ডু দিয়ে, এই যে দোকানে যে কিভাবে, হুম, আগেরটা এটা, এটা হ্যাঁ, এটা দেখেন আমি একটু ব্যাখ্যা করে দেই, হ্যাঁ, এটা খুব ইম্পর্ট্যান্ট। হুম, কোনটা কোনটা আমি, আই ওয়ার্ক, হ্যাঁ এটাও কিন্তু হবে। আই ওয়ার্ক মানে আমি কাজ করি, কিন্তু এই শোনেন ওয়ার্ক মানে এখানে কাজ, আবার ওয়ার্ক মানে কাজ করাও হয়, এই জন্য এখানে লিখেছে আই ওয়ার্ক। যেমন যদি বলি আমি পানি দেই, মনে করেন আমি চারা গাছগুলাকে পানি দেই, তো আই ওয়াটার টু দ্য প্লান্টস, ভালো করে বুঝেন, আই ওয়াটার টু দ্য প্লান্টস, এটা বললেও হয় আমি চারা গাছগুলোতে পানি দেই। আবার এটা বললেও হয় আই গিভ ওয়াটার, কি বলেছি, গিভ মানে দেওয়া, আই গিভ ওয়াটার টু দ্য প্লান্টস, আমি চারা গাছগুলোতে পানি দেই। হ্যাঁ, এটা করবেন আপনারা নিজে নিজে। দেখেন আই কিপ আমি রাখি, আমি রেখেছিলাম, আই কেপ্ট আমি রাখবো, আই উইল কিপ। প্রত্যেকটা তিনটা বাক্য কি কি করেছি, প্রেজেন্ট টেন্সের একটা বাক্য, পাস্ট টেন্সের একটা বাক্য, ফিউচার টেন্সের একটা বাক্য। ইয়াসিন ভাইয়া পড়েন তো, প্রথম থেকে পড়েন। আই ওয়ার্ক, আই ওয়ার্কড, আই উইল ওয়ার্ক, আই ব্রেক, পড়েন। হুম, সুন্দর করে পড়বেন। আমি কাজ করি, আই ওয়ার্ক। আমি কাজ করেছিলাম, আই ওয়ার্ক। আমি কাজ করব, আই উইল ওয়ার্ক। তারপর হলো আমি রাখি, আই কিপ। আমি রেখেছিলাম, আই কেপ্ট। আমি রাখবো, আই উইল কিপ। তারপর হলো আমি ভাঙি, আই ব্রেক। আমি ভেঙেছিলাম, আই ব্রোক। আমি ভাঙবো, আই উইল ব্রেক। তারপর হলো আমি খুঁজে পাই, আই ফাইন্ড। আমি খুঁজে পেয়েছিলাম, আই ফাউন্ড। আমি খুঁজে পাবো, আই উইল ফাইন্ড। তারপর হলো আমি শেষ করি, আই ফিনিশ। আমি শেষ করেছিলাম, আই ফিনিশড। আমি শেষ করব, আই উইল ফিনিশ।
আমি জানি, না আমি আনি। আই আই ব্রিং, আমি এনেছিলাম। ব্রড আই ব্রড, আমি আনবো। আই উইল ব্রিং। আই উইল ব্রিং, ধন্যবাদ। এখানে কি বোঝাতে চেয়েছে বলেন তো? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমার টাইম হয়ে গেছে, এখনই শেষ করে দিচ্ছি। তবে দেখেন, হোমওয়ার্ক থাকবে হচ্ছে ওই টেন্সগুলা কিন্তু আপনারা একটু ভালো করে স্ট্রাকচারটা মুখস্থ করুন। আমি ওখান থেকে বলবো যে আমি একটা বাক্য দিয়ে দিব, ওই বাক্যটা থেকে আপনাদেরকে 7টা বা 6টা বা 12টা বাক্য করতে হবে, ওই একটা বিষয়। আর প্রেজেন্টেশনটা থাকবে হচ্ছে মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন। আমরা মোবাইল ফোন ব্যবহার করে কিন্তু বর্তমান অনেক উপকৃতও হচ্ছি, অনেক ক্ষতিগ্রস্তও হচ্ছি। তো এইটার উপরে প্রেজেন্টেশন থাকবে। বুঝতে পেরেছেন ইয়াসিন ভাই? জানা লাগবে না, ওইটা নিয়ে আপনি একটু বলবেন, যেখানে আপনার বেঁধে যাবে সেখানে